আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ইউএনওর উপর হামলাকারীদের রক্ষার চেষ্টা করলে ব্যবস্থা, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। মুজিব বর্ষে সব গৃহহীনদের পুনর্বাসন। নেত্রকোনায় ট্রলার ডুবিতে 10 মৃতদেহ উদ্ধার। বরিশালের অ্যাম্বুলেন্স কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত 6। হেফাজতে মৃত্যু আইনের প্রথম রায়। পল্লবীর জনি হত্যা মামলায় 3 পুলিশের যাবজ্জীবন। মসজিদ বিস্ফোরণের দায় সংশ্লিষ্টরা এড়াতে পারে না বলছে হাইকোর্ট। 37 পরিবারকে 5 লাখ টাকা করে দেওয়ার নির্দেশ। করোনায় মৃত্যু 4,500 ছাড়ালো। ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে প্রস্তুত আইসিডিডিআরবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে, অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবী অসুস্থ, অক্সফোর্ডের টিকার ট্রায়াল স্থগিত। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলা দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হামলাকারীদের যারা রক্ষা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। এছাড়া মুজিব বর্ষেই সব গৃহহীনদেরও পুনর্বাসন করা হবে বলে জানান সংসদ নেতা। মাহমুদ হাসানের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সমসাময়িক বেশ কয়েকটি ঘটনা নিয়ে সাংসদদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। অপরাধী অপরাধী, সে যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার প্রসঙ্গে সাংসদদের প্রশ্নের উত্তরে একথা বলেন প্রধানমন্ত্রী। কেউ যেন অভিযুক্তদের রক্ষার চেষ্টা না করে সেই বিষয়েও সতর্ক করেন তিনি। ইউএনওর যে ঘটনাটা ঘটে গেছে বা ওয়াহিদের ক্ষেত্রে যেটা ঘটেছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করি। ইতিমধ্যে যারা ধরা পড়েছে তাদেরকে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আরও তদন্ত করা হচ্ছে যে এই ঘটনার মূলে কি আছে, কেন এই ধরনের একটা ঘটনা ঘটলো। বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়েছিল 75 পরবর্তী সরকার। তারা দেশকে অনিয়মের মধ্যে ঠেলে দেয়। এমন দেশকে নিয়মের মধ্যে আনা কঠিন বলেও মন্তব্য করেন সংসদ নেতা। 75 15 আগস্ট ঘরে ঢুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই না, তিনি তো রাষ্ট্রপতি ছিলেন, গোটা পরিবারকেই হত্যা করেছে এবং সেই খুনিদেরকে ইনডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে মুক্ত করেছে, যারা এত বড় ক্রিমিনাল। এই ধরনের খুনি ক্রিমিনালদের যখন প্রশ্রয় দেওয়া হয়, মানসিকভাবে সেই দেশের মানুষের কীরকম চরিত্র হতে পারে সেটাই তো বিবেচ্য বিষয়। সেই দেশটাকে ডিসিপ্লিনে ফিরিয়ে আনা, সেই দেশটাকে একটা নিয়ন্ত্রণে বা নিয়মমাফিক চালানো খুব কঠিন একটা দায়িত্ব। মুজিব বর্ষে দেশের সকল গৃহহীনের তালিকা করে পুনর্বাসন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। একটি মানুষের গৃহহারা থাকবে না, কাজেই কেউ যদি বাদ পড়ে তালিকা আমাদের দিতে পারেন। তাছাড়া নদী ভাঙনের শিকার মানুষদের পুনর্বাসনের বিষয়টিও সংসদ অধিবেশনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই নদী ভাঙনে যারা গৃহহারা বা সবকিছু হারিয়েছে তাদের জন্য আমরা বাজেটে আলাদা টাকাই রাখা আছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নেত্রকোনার কলমাকান্দার গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় 5 শিশুসহ 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 2 পরিবারের 6 জন রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 5 জনকে। এখনও নিখোঁজ 10 জন। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সুনামগঞ্জের মধ্যনগর থেকে নেত্রকোনার ঠাকুরকোনায় যাচ্ছিল ট্রলারটি। পথে ধাক্কা লাগে বালুবাহী আরেকটি ট্রলারের সঙ্গে। দুর্ঘটনার পর সাঁতরে অনেকেই তীরে উঠে আসে। পরে স্থানীয়রা 10 জনের মৃতদেহ উদ্ধার করে। নিহতরা সবাই সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগর থানার ইনাতনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায় ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ১০ থেকে ১৫ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কতজন ঠিক এখানে ছিল সেইভাবে কেউ বলতে পারছে না। যিনি জীবিত যে দুজন ছিলেন তাদের ধারণা যে এই ট্রলারের নিচে ১৭ থেকে ১৮ জন হয়তোবা, বিশেষ করে মহিলা এবং শিশু সেখানে বেশি ছিল এবং ৩ জন পুরুষ তার মধ্যে ছিলেন। মৃতদের পরিবারকে অর্থ সহায়তা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। রত্না জামান, একুশে টেলিভিশন। বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ ৬ যাত্রী নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে বরিশালের দিকে আসছিল। উজিরপুরের আটিপাড়া নামক স্থানে বিকেল 4:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। কাভার্ড ভ্যানের সাথে প্রথমে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এ সময় কাভার্ড ভ্যানের পিছনে থাকা যাত্রীবাহী একটি বাসও দুর্ঘটনায় পড়ে। রাজধানীর পল্লবীতে পুলিশি হেফাজতে জনি হত্যা মামলায় এসআই জাহিদ সহ ৩ পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে পুলিশের 2 সোর্সকে। ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস এ রায় দেন। নির্যাতন এবং হেফাজত আইনে এটি প্রথম রায়। রাসেল খানের রিপোর্ট। ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি মিরপুরে গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েদের সাথে অশালীন আচরণ করে পুলিশের সোর্স সুমন। প্রতিবাদ করলে জনি ও তার ভাই রকিকে ধরে নিয়ে যায় পুলিশ। পুলিশি হেফাজতে নির্যাতনের পর জনিকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন ও পুলিশি হেফাজতে মৃত্যু আইনে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত জনির ছোট ভাই রকি। ২০১৬ সালের ১৭ এপ্রিল পল্লবী থানার এসআই জাহিদুর রহমান, এএসআই রাশেদুল, এএসআই কামরুজ্জামান মিন্টু, সোর্স সুমন ও রাশেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। দুপুরে আসামিদের আদালতে নেওয়া হলে জনি হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও 2 জনকে 7 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস। ২০১৩ সালে পাশ হওয়া নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে এটি প্রথম রায়। এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই মামলায় যে আসামিরা জঘন্য অপরাধ করেছে, এই জন্য তাদের সর্বোচ্চ শাস্তি হয়েছে এই আইনে। উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এই আইনে যদি আমরা জরিমানার টাকা 14 দিনের মধ্যে জমা না দিই, সেই কারণে আমরা আপিল করতে পারবো না। এটা সাংবিধানিকভাবে সাংঘর্ষিক একটা আইন। সুবিচার হয়েছে বলে জানিয়েছেন জনির পরিবার। অনেক ভালো হয়েছে, অনেক পছন্দ হয়েছে, আমি খুশি আছি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় হাইকোর্টকে যে স্টে আদেশ বাতিল করে 180 দিনে যে মামলাটি শেষ করার আদেশ দিয়েছিলেন, তার জন্য এত দ্রুত আমার বিচার আমি পেয়েছি। দ্রুত মামলার রায় বাস্তবায়নের দাবি তাদের। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 7 দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে এই টাকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছেন, মসজিদ কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর কেউই এ ঘটনার দায় এড়াতে পারে না। এদিকে নারায়ণগঞ্জ মসজিদে দগ্ধ ৮ জনের অবস্থা এখনও সংকটাপন্ন। জসিম জুয়েলের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আরজু। নারায়ণগঞ্জের পশ্চিমতলার বায়তুসসালাহ মসজিদে বিস্ফোরণের দায় নির্ধারণে তদন্ত চলছে। প্রথমে এই দুর্ঘটনার কারণ হিসেবে এসি বিস্ফোরণের কথা বলা হয়েছিল। এরপর সামনে আসে গ্যাস লিকেজের বিষয়টি। মসজিদ কমিটির দাবি, ঘুষ না দেয়ায় লিকেজ সারায়নি তিতাস। তিতাস কোম্পানি আমাদের কাছ থেকে 50,000 টাকা চায়। আর তিতাস কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। এমন পরিস্থিতিতে আহত নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং দুর্ঘটনার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয় হাইকোর্টে। শুনানিতে আদালত বলেন, সংশ্লিষ্ট সব দপ্তরের দায় রয়েছে। পরে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে 7 দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে তিতাসকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 5 লক্ষ টাকা করে 37 জনের এই টাকাটা জেলা প্রশাসকের কাছে জমা দিবে। জেলা প্রশাসক তাদের সংশ্লিষ্ট পরিবারের কাছে এটা বিতরণ করবেন। এছাড়াও এই বিষয়ে রুল দিয়েছেন আদালত। কেন 50 লক্ষ টাকা করে
ক্ষতিপূরণ দেওয়া হবে না, এই জন্য তিনি রুল সহ দিয়েছেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। এটার এগেইনস্টে অবশ্যই আমাদের আপিল করা উচিত অ্যাপেলেট ডিভিশনে, এবং আমি অপেক্ষা করছি আমার কর্তৃপক্ষ থেকে সে ব্যাপারে অনুমতির জন্য। এদিকে নারায়ণগঞ্জ মসজিদে দগ্ধ ৮ জনের অবস্থা এখনও সংকটাপন্ন বলে ব্রিফিংয়ে জানিয়েছেন সামন্তলাল সেন। পার্সেন্টেজটা বড় ইম্পর্টেন্ট না, বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদের শ্বাসনালীটা পড়ে গেছে, সবাই আইসিইউতে আছে এবং কেউই শঙ্কামুক্ত না। বিস্ফোরণের ঘটনায় একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ আরও ৪১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ২৯ ও নারী ১২ জন। এ নিয়ে মোট মৃত্যু ৪,৫৯৩। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে ১৮৬তম দিনে ৯৪টি ল্যাবে ১৪,৭৫৫ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,৮২৭ জন। এ নিয়ে মোট শনাক্ত ৩,৩১,০৭৮। নতুন ২,৯৯৫ সহ সুস্থ হয়েছে ২,৩০,৮০৪ জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ১৬,৭৪,৪৫২ জনের। দেশে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের প্রায় সব প্রস্তুতি শেষ করে এনেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র। ৭টি হাসপাতাল নির্ধারণ, মাঠ পর্যায়ে গবেষক নিয়োগ, মনিটরিং করার কাজ শেষ হয়েছে। আইসিডিডিআরবির টিকা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রাথমিকভাবে স্বেচ্ছায় আসা স্বাস্থ্যকর্মীদের তালিকা করার কাজ চলবে ২ মাস ধরে। তৃতীয় পর্যায়ের এই গবেষণায় শারীরিক ক্ষতির কোনো শঙ্কা নেই, তারপরও সব ধরনের চিকিৎসা গবেষণা প্রকল্পের আওতায় থাকবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। ঢাকার ৭ হাসপাতালে হবে চীনের সিনোভ্যাক বায়োটেকের করোনা ভ্যাকসিনের ট্রায়াল। হাসপাতালগুলো হলো কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, মহানগর হাসপাতাল, মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট ১, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট ২। ট্রায়ালের সাথে যুক্ত বিজ্ঞানীরা বলছেন, প্রথম ২ মাসে স্বেচ্ছাসেবক সংগ্রহ ও টিকা প্রদান একই সাথে চলবে। স্বেচ্ছায় আসা ৪,২০০ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী ট্রায়ালে অংশ নিতে পারবে। এ প্রক্রিয়ায় ২,১০০ জনের শরীরে করোনার টিকা দেওয়া হবে, বাকি ২,১০০ জনের শরীরে দেওয়া হবে টিকা সাদৃশ্য ক্ষতিকারক নয় এমন ঔষধ। কে টিকা পাচ্ছে আর কে পাচ্ছে না তাও গোপনে লিখে রাখা হবে। জানার সুযোগ থাকবে শুধু গবেষণা সংশ্লিষ্টদের। এরপর টিকা পাওয়া আর না পাওয়া ২ দলের মধ্যে ফলাফল পর্যালোচনা বিশ্লেষণ করে টিকার কার্যকারিতা নিশ্চিত হবেন বিজ্ঞানীরা। আশাটা হচ্ছে আমরা ২ মাসের মধ্যে এই ৪২০০ জনকে অন্তর্ভুক্ত করতে পারবো, এবং আমাদের প্ল্যান আছে যে তাদের কোভিডে আক্রান্ত হচ্ছে কি না হচ্ছে এটা দেখার জন্য পরবর্তী ৬ মাস আমরা ফলো আপ করব। যারা পূর্বে করোনায় আক্রান্ত হননি তাদের অর্ধেক ভ্যাকসিন পাবে আর অর্ধেক ভ্যাকসিন সদৃশ্য বস্তু পাবে, কিন্তু এটা আমরা জানতে পারবো না, কেউই বাংলাদেশে কেউ জানতে পারবে না কে কোনটা পাচ্ছে। এটা সম্পূর্ণ লটারির মাধ্যমে নির্ধারণ হবে। টিকা পাওয়ার পর ৬ মাস স্বাস্থ্যকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ রাখবেন মাঠ গবেষকরা। এই প্রক্রিয়ার মধ্যে কেউ অসুস্থ হলে প্রতিকারের ব্যবস্থা রাখা হয়েছে এই প্রকল্পে। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, এটা সাইড এফেক্ট খুব একটা বেশি হবে। ভ্যাকসিন দেওয়ার পর তার ৩০ মিনিট পর্যবেক্ষণ করা হবে কোনো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা। এরপরে প্রতিদিন ৭ দিন ধরে তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। পরবর্তীতে প্রতি সপ্তাহে পুরো স্টাডি চলাকালীন সময় তাদের পর্যবেক্ষণ করব। যদি কোনো অসুস্থতা হয়, তাদের ট্রান্সপোর্ট, তাদের হসপিটালে যদি ভর্তি হতে হয়, ওষুধ লাগে, এগুলো সব আমরা আমাদের গবেষণা থেকে বহন করব। মাঠ পর্যায়ে ২৫০ গবেষকের প্রশিক্ষণ এবং তাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহের কাজ শেষ করে আনা হয়েছে বলেও জানালেন আইসিডিডিআরবির এই বিজ্ঞানী। গবেষণার জন্য যত লজিস্টিক্স লাগবে সেই লজিস্টিক্সের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। মোহাম্মদ নুরুন্নবী, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে মুজিব বর্ষেই দেশবাসীকে ভ্যাকসিন উপহার দিতে চায় গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাকন নাগ জানালেন, দ্বিতীয় ধাপের অ্যানিম্যাল ট্রায়াল এখন পর্যন্ত কার্যকর প্রমাণ হয়েছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বৈজ্ঞানিক তথ্য উপাত্ত বিএমআরসিতে জমা দেওয়ার পর মানবদেহে ট্রায়ালের অনুমতি চাইবেন তারা। আর সব কিছু পরিকল্পনা মাফিক এগোলে জানুয়ারিতেই আসবে গ্লোবের তৈরি ভ্যাকসিন। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে।
দেশে করোনা সংক্রমণের পর 2 জুলাই করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি করে গ্লোব বায়োটেক লিমিটেড। খরগোশের শরীরে প্রয়োগ করে শতভাগ সাফল্যের কথা জানায় প্রতিষ্ঠানটি। দ্বিতীয় ধাপে ইঁদুরের শরীরে ট্রায়ালের কাজও প্রায় শেষ পর্যায়ে। গবেষকরা বলছেন দ্বিতীয় ধাপেও কার্যকর প্রমাণ হচ্ছে গ্লোবের ভ্যাকসিন। আগামী সপ্তাহেই তথ্য উপাত্ত জমা দেয়া হবে বিএমআরসিতে। নাম্বারস অফ মাউস মডেল ইউজ করছি, যেটা সবাই আন্তর্জাতিকভাবে ইউজ করেন। তো সেখানে আমরা যেই ডাটাগুলো পাচ্ছি সেগুলি খুবই আশাপ্রদ। সেগুলি আন্তর্জাতিকভাবে ভ্যাকসিন প্রকল্প নিয়ে যারা এগিয়ে যাচ্ছেন তাদের যে পাবলিশ ডেটা এবং আন্তর্জাতিক যে গাইডলাইন, যে টলারেন্স লিমিট, সেফটি, টক্সিসিটির এর ভিতরে আসছে, এটি আমাদের জন্য খুবই আশাপ্রদ। আগামী সপ্তাহের ভিতরে আমাদের যে মাইলস্টোনটি আছে সেটি অর্জিত হবে বলেই আশাবাদী। গ্লোবের ভ্যাকসিন প্রকল্পে এরই মধ্যে 30 কোটি টাকা বিনিয়োগ করেছে গ্লোব। আন্তর্জাতিক নিয়ম ও গাইডলাইন মেনেই ট্রায়াল হচ্ছে বলে দাবি কাকন নাগের। কোভিড পরিস্থিতির কারণে বিভিন্ন উপকরণ ও রিয়েজেন্ট আমদানি চ্যালেঞ্জ, এ কারণে সময় কিছুটা বেশি লাগছে। অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাপ্রুভাল প্রসেসে কোথাও যদি ডিলে না হয়, আমলাতান্ত্রিক জটিলতা তৈরি না হয়, তাহলে আমরা আশা করছি জানুয়ারি মাসের ভিতরে আমাদের সমস্ত ট্রায়ালের ডেটা আমরা জমা দিতে পারব। প্রোডাকশন টেকনোলজি এবং ক্যাপাসিটি, সেটি কি সেই সক্ষমতা মাথায় নিয়েই আমরা বলছি যে আমরা অ্যাপ্রুভালের সাথে সাথেই কিন্তু জনগণের কাছে এই ভ্যাকসিনটি ডেলিভারি দিতে পারব। অন্য দেশের মতো সরকারি পৃষ্ঠপোষকতার আশা গ্লোব বায়োটেকের। সব দেশেই আমরা দেখেছি, সেটা ইউএস বলেন, ইউকে বলেন, ইন্ডিয়া, ইভেন তারপরে চায়না, সব জায়গায় ভ্যাকসিনের প্রজেক্টের অর্থায়ন দাতা সংস্থা অথবা সরকার করে থাকে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। সিনহা হত্যা মামলায় পুলিশের 4 সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। বর্ষার আগেই দক্ষিণ সিটির সকল সড়ক সংস্কার জানালেন মেয়র। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে উঠে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াতের পর নিজের হাতের বাড়ানো চা পান করেন তিনি। গণভবনের লেকের পাশে হাঁটাহাঁটি করেন, কখনো কখনো পুকুরে মাছও ধরেন। সংসদ অধিবেশনে সাংসদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা জানান। মাহমুদ হাসানের আরেকটি রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোরে ঘুম থেকে ওঠেন, ফজরের নামাজ পড়েন, নামাজ শেষ করেন, কোরআন তেলাওয়াত করেন। এরপর নিজের হাতে চা বানান। ছোট বোন এবং মেয়েকে নিয়ে সেই চা পান করেন। আর ঘুম থেকে উঠে সবার আগে নিজের বিছানা নিজেই গুছিয়ে রাখেন। এরপর বের হন হাঁটাহাঁটি করতে। গণভবনের লেকের আশেপাশেই হাঁটেন। হাঁটার পর্ব শেষ হলেই ছিপ নিয়ে মাছ ধরতে বসে যান প্রধানমন্ত্রী। সকালে উঠে আমি কি খুঁজি? আমি জায়নামাজ খুঁজি। সকালে উঠে আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করি, তারপরে 1 কাপ চা নিজে বানাই। আর তার আগে বিছানা থেকে নামার সাথে সাথে নিজের বিছানাটা গুছিয়ে রাখি নিজের হাতে। আর ইদানিং এই করোনা ভাইরাসের পরে যখন সকালে একটু হাঁটতে বেরোই, তারপরে আরেকটা কাজ করি এখন, সেটা আবার বললে কি হবে কি জানি। গণভবনে একটা লেক আছে মাউন্ট স্পিকার, যখন হাঁটতে যাই, হেঁটে হেঁটে লেকের পাশে যখন বসি, তখন একটা ছিপ নিয়ে বসি, মাছও ধরি। সংসদে প্রধানমন্ত্রী বলেন, বাবার নির্দেশ হলো একজন রিকশাওয়ালাকেও আপনি বলে সম্বোধন করতে হবে। বাড়ির ড্রাইভার, কাজের লোকজন, তাদের কখনো চাকর বাকর বলা যাবে না, হুকুম দেয়া যাবে না। যা দরকার তাদের কাছে সম্মান করে চাইতে হবে। আমার বাবার নির্দেশ ছিল একজন রিকশাওয়ালাকে আপনি করে কথা বলতে হবে, বাড়ির ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতে হবে। আর কাজে যাওয়া লোকজন তাদের কখনো ওই চাকর বাকর বলা যাবে না, হুকুম দেওয়া যাবে না, তাদের কাছে সম্মান করে ভদ্রভাবে চাইতে হবে। গরিব মানুষ দেখলে তাকে অবহেলা না করার কথাও বলেন প্রধানমন্ত্রী। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি।
সংসদীয় রাজনীতিকে এগিয়ে নিতে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই। দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার আমি আহ্বান জানাচ্ছি। নির্বাচনী রাজনীতিতে তাদের এই অংশগ্রহণ ভবিষ্যতে অব্যাহত থাকবে, এটাই আমি আশা করি। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানিয়েছেন চিকিৎসকরা। আর পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলেছেন, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। মঙ্গলবার একথা জানিয়েছেন চিকিৎসকরা। ওনার শারীরিক অবস্থা অনেক ভালো, তবে প্রথম থেকে যেটা আমরা বলেছি যে ওনার ডান সাইডের অবসততা আছে, সেটার কিছু অনুভূতি উনি বুঝতে পারতেছে। উনি বুঝতে পারেন ডান হাতে যখন আমরা চিমটি কাটি বুঝতে পারেন, কিন্তু ডান হাতটা অসাড়। ওয়াহিদা খানম কথা বলছেন, শারীরিক অনুভূতিও আগের চেয়েও ভালো। এদিকে আহত ইউনোকে দেখতে যান খাদ্যমন্ত্রী ও আইজিপি। তারা বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে। সর্বশক্তি দিয়ে আমরা তদন্ত করছি, যাতে করে এই ঘটনায় যারা দায়ী তাদেরকে আমরা দ্রুততম সময়ের মধ্যে আইনের কাছে সোপর্দ করতে পারি। এই বিষয়ে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটা সঠিকভাবেই তদন্ত কাজ চলছে। আসল দোষী ধরা পড়েছে এবং তার সাথে আরও কেউ জড়িত থাকে অবশ্যই। এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে হিলির স্থানীয় মানুষ। গত 2 সেপ্টেম্বর রাতে সরকারি বাসভবনে ঢুকে ওয়াহিদা ও তার বাবার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার আসামি পুলিশের 4 সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সকাল 10:30টার দিকে র্যাবের একটি দল কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে তাদের হাজির করে। পরে তারা বিচারকের খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। গত 24 আগস্ট সিনহা হত্যা মামলার আসামি পুলিশের 4 সদস্যের দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেব করিমের বিরুদ্ধে অস্ত্র ও বৈদেশিক মুদ্রা রাখার মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। দুপুরে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দুটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। 15 জুলাই সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া ইউনিয়নের শাখরা কোমরপুর থেকে শাহেদকে অস্ত্রসহ আটক করে র্যাব। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠন 15 সেপ্টেম্বর। শুনানি শেষে এদিন ধার্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে কারাগার থেকে আদালতে নেওয়া হয় আসামিদের। আসামির পক্ষে তাদের আইনজীবী মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের দিন ধার্য করে আদালত। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। পরে 25 জনকে আসামি করে চার্জশিট দেয়া হয়। বর্ষা মৌসুমের আগে ঢাকা দক্ষিণ সিটির সকল ভাঙা সড়ক সংস্কার করা হবে জানিয়েছেন মেয়র ফজলে নূর তাপস। রাজধানীর জয়কালী মন্দির, দক্ষিণ বনশ্রী, মান্ডাখাল, ধলপুর যাত্রাবাড়ি এলাকার সড়ক পরিদর্শন করেন মেয়র। পরে বলেন, অনেক সড়কের সংস্কার কাজ এখনও শেষ হয়নি। ফ্লাইওভারের পানি নিষ্কাশনের কাজ সঠিকভাবে করা হয়নি, তবে দ্রুতই এইসব শেষ করা হবে। সড়ক মেরামতের অনিয়মগুলো সংশোধন করা হবে বলেও জানান মেয়র তাপস।
সময় ভালো যাচ্ছে না ঢাকিদের। করোনায় পুজো পার্বণ নেই, কমেছে বিয়ে, তাই থেমেছে ঢাকের বাদ্য। গত 6 মাস ধরেই নেই কোনো বায়না। আসছে দুর্গা পূজায়, এখনো বায়না হয়নি। অভাব অনটনে কোনো রকমে কাটছে দিন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় ও সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জাকে সাথে নিয়ে স্মৃতি মণ্ডলের রিপোর্ট। শরৎ মানেই আনন্দময়ী মায়ের আগমনী বার্তা। দুর্গাপূজার মণ্ডপ মুখর হয় ঢাকের বাদ্যে। উৎসবের সুর ছড়িয়ে পড়ে সবখানে। ঢাকিরাও পায় নিমন্ত্রণ। ঢাকগুলো সেজে ওঠে নতুন সাজে। এবারও প্রকৃতিতে শরৎ এসেছে। পঞ্জিকা মতে এবারের আশ্বিন মলিন বা মলমাস, তাই পিছিয়েছে পুজোর তারিখ। আর আগেই হানা দেয় মহামারী করোনা। কিন্তু এখনও নিমন্ত্রণের খবর পৌঁছেনি ঢাকি বাড়িতে। পূজা বিয়ে না বাজাতে পেরে আমরা খুব কষ্টে আছি। এখন আমরা কিভাবে সংসার চালাবো? করোনা ভাইরাসের জন্য আমরা বিয়ে পূজা আমরা কিছুই বাজাতে পারি না। এই যে দুর্গা পূজা এখন থেকে আমরা কোনো বায়না পাইনি। পুজো পার্বণ, মেলা কিংবা বিয়ের অনুষ্ঠান ছাড়াও করোনায় থমকে গেছে সাংস্কৃতিক সব আয়োজন। দীর্ঘ 6 মাস ধরে বায়না নেই। অভাব অনটনে কাটছে উৎসবে মাতিয়ে রাখা ঢাকিদের প্রতিদিনের জীবন। আগে মাসে মনে করেন যে 20-25 হাজার টাকা আয় করতাম, এখন আমার তো কিছুই নাই। দিন মজুরি হয়তো কিছু যা কামাই করে নিয়ে এসে এটা খাইতেছি। উৎসব বলতে কোনো জিনিস হচ্ছে না। এখনকার যে ভাব বর্তমানে, এই ভাব আমার বয়স আমি কোনোদিন দেখিনি। বাদ্যযন্ত্র তৈরি ও বিক্রির সাথে জড়িত মানুষগুলো হতাশ। বলছেন করোনায় দোকানপাট বন্ধ রাখতে হয়েছে, গুনতে হয়েছে লোকসান। খুবই সমস্যার ভিতরে এখন চলতেছে। আর এই মাস তো বন্ধই রাখছি করোনা ভাইরাসের জন্য, এখন চলতেছে। এখন তোরই আমরা একটা অর্ডারও পাইনি। কেউ এসে যে আমাদেরকে জিগাবে যে দাদা একটা ঢাক কত, একটা ঢোল কত, এবং তাও জিগায় না। আগে যেরকম হচ্ছে এখন তার অর্ধেক কাজ নেই। ওই মোটামুটি দেখা যাচ্ছে টুকটাক করে চলতেছে। এমন মলিন দিন সরে আবারও জাগবে প্রাণ, বাজবে উৎসবের সুর। সেই নতুন দিনের প্রত্যাশায় ঢাকিরা। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। শক্তিশালী বন্ড মার্কেটের বাধা, সঞ্চয়পত্রের উচ্চ সুদ, নির্ধারণী ক্ষমতা বাজারের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ। কাবুলে সড়কের পাশে বোমা বিস্ফোরণে নিহত 10, অল্পের জন্য রক্ষা পেলেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। জাতীয় সঞ্চয়পত্রের বিদ্যমান সুদ হার বহাল রেখে দেশের শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলা কঠিন, এমনটাই বলছেন অর্থনীতিবিদরা। তাই সুদের হার নির্ধারণের বিষয়টি বাজারের উপরেই ছেড়ে দেওয়ার পরামর্শ তাদের। তবে সঞ্চয়পত্র বিক্রির লাগাম টানতে এরই মধ্যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা মানুষকে বন্ডে বিনিয়োগে উৎসাহিত করবে বলে মনে করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, BSEC। মেহেদী হাসানের রিপোর্ট। সম্প্রতি বন্ড মার্কেটকে শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ নিয়েছে BSEC। বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের বন্ড অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে সুদের হার 8 থেকে 10% মধ্যেই থাকবে। বন্ড ও ব্যাংকিং আমানতের সুদের হারের পার্থক্য বেশ খানিকটা, তবে সঞ্চয়পত্রের চেয়ে বন্ডের সুদ এখনও বেশ কম। সঞ্চয়পত্রে এখনও 11 থেকে 11.5% পর্যন্ত সুদ গুনতে হচ্ছে সরকারকে। তাই নিরুৎসাহমূলক কিছু উদ্যোগের পরও বিক্রি খুব একটা কমছে না। গেল অর্থবছরে বিক্রি হয়েছে 67,127 কোটি টাকার সঞ্চয়পত্র, যদিও এ সময় সুদ ও আসল মিলিয়ে প্রায় 52,700 কোটি টাকা পরিশোধ করে সরকার। সঞ্চয়পত্র বিক্রিতে লাগাম টানতে ব্যাংক হিসাব, জাতীয় পরিচয়পত্র এবং TIN বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু উচ্চ সুদের কারণে এখনও সঞ্চয়পত্রেই বেশি ঝুঁকছে মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক, সঞ্চয়পত্র ও বন্ডের সুদের হার বাজার ভিত্তিক হওয়াই যৌক্তিক। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এই প্রয়াসটা তখনই সফল হবে যখন সঞ্চয়পত্রের সুদের হার বাজারের সাথে সামঞ্জস্যকরণ করা হবে। এখন এটা বাজারের সাথে সামঞ্জস্যকরণ করা হয় নাই, অনেক উঁচু পর্যায়ে আছে। কাজেই কেউই বন্ড ইস্যু করে উচ্চ হারে সুদ দিয়ে মানি মার্কেট থেকে বা বন্ড মার্কেট থেকে টাকা নেওয়ার প্রয়াস করবে না। তবে BSEC বলছে, এখনও অনেক মানুষ সঞ্চয়পত্রের উপর নির্ভরশীল হয় ধাপে ধাপে এ খাতের সুবিধা কমানো হচ্ছে। আর এই প্রক্রিয়ার সাথে মিল রেখে ধীরে ধীরে বন্ড মার্কেটও এগিয়ে যাবে। এটি এখন অনেকটুকুই নিয়ন্ত্রিত হয়েছে। আগামীতে এই নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি পাবে। বাজারে যে পরিমাণ টাকা থাকা উত্তম, যারা ব্যবসায়ী আছেন, যারা ইনভেস্ট করছেন, তারা ছাড়াও যারা সঞ্চয় রেখেছেন, তারা যে পরিমাণ টাকা বাজারে নিয়ে আসতে চান,
সেটি এটার জন্য যে একেবারে ব্যাহত হচ্ছে আমি তা মনে করি না। বন্ড ও মিউচুয়াল ফান্ড থেকে প্রত্যাশিত আয় আসলে সঞ্চয়পত্রের উপর মানুষের নির্ভরতা এমনিতেই কমে যাবে বলে মত বিএসইসির এই কমিশনারের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কাঁচা পাট রপ্তানি নিরুৎসাহিত করার দাবি জানিয়েছে বেসরকারি পাটকল মালিকদের সংগঠন বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন ও জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে পাটকল মালিকরা বলেন, ফিনিশড প্রোডাক্টে অ্যান্টি ডাম্পিং ডিউটি থাকলেও ভারতে কাঁচা পাট রপ্তানিতে এ ধরনের কোনো শুল্ক নেই। ফলে ভারতীয় ব্যবসায়ীরা বেশি দামে কাঁচা পাট কিনে নিয়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে সংকট সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক পাটকল বন্ধ হয়ে যেতে পারে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইউএনওর উপর হামলাকারীদের রক্ষার চেষ্টা করলে ব্যবস্থা, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। মুজিব বর্ষেই সব গৃহহীনদের পুনর্বাসন। নেত্রকোনায় ট্রলার ডুবিতে 10 মৃতদেহ উদ্ধার। বরিশালের অ্যাম্বুলেন্স কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত 6। হেফাজতে মৃত্যু আইনে প্রথম রায়। পল্লবীর জনি হত্যা মামলায় 3 পুলিশের যাবজ্জীবন। মসজিদ বিস্ফোরণের দায় সংশ্লিষ্টরা এড়াতে পারে না বলছে হাইকোর্ট। 37 পরিবারকে 5 লাখ টাকা করে দেওয়ার নির্দেশ। করোনায় মৃত্যু 4,500 ছাড়ালো। ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে প্রস্তুত আইসিডিডিআরবি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।